দর্পণ, বিনোদন সবার জন্য। কালচারাল ওডিসিতে মেতেছে শহর কলকাতা। জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত ভাস্কর বিমল কুণ্ডুর একক ভাস্কর্য প্রদর্শনীকে ঘিরে মায়া আর্ট স্পেস মোহনা এর আয়োজনে কলকাতা শহরে শুরু হলো ভাস্কর বিমল কুণ্ডুর প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী স্কাল্পচারাল ওডিসি। 8ই নভেম্বর 2025 এই প্রদর্শনী উদ্বোধন করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পকলা ঐতিহাসিক প্রশান্ত দা, শিল্পী হারিত বসু, ভাস্কর সন্দীপ চক্রবর্তী, ছাপাই চিত্রশিল্পী অতীন বসাক প্রমুখ ব্যক্তিত্ব। 16ই নভেম্বর 2025 পর্যন্ত চলবে এই প্রদর্শনী, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা। এই প্রদর্শনীতে 1981 থেকে 2025 মধ্যে গড়ে ওঠা 25টি ব্রোঞ্জ ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। বিমলকে তার প্রায় ভাস্কর্য জীবনের শৈশবাবস্থা থেকে আমি তাকে জানি। ও শ্যামপুকুরে থাকতো আর আমি থাকতাম শোয়াবাজার বেনিয়াটলায়। প্রায় তখন আসতো, পরামর্শ নিত, কাজ দেখাতো। তা ওর যে এই যে ওডেসি যে জার্নি, সেটা তো দেখছি। তো ওর কাজের মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, অর্থাৎ আমি বলতে চাইছি ভাস্কর্যের চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যে কাজটা দেখলে কখনো মনে হবে না অন্য কারণ, অর্থাৎ যেটাকে আমরা টেকনিক্যালি বলছি স্টাইলাইজেশন অফ এক্সপ্রেশন, সেইটা সাংঘাতিক। ওর নগর ভাস্কর্য তো বেশ কয়েকটা আছে, আমরা দেখেছি। আর এখানেও যে কাজগুলো দেখছি, সেই কাজগুলো এক একটা মানে পিস অফ আর্ট বললে বোধহয় কম বলা হয়, অত্যন্ত ভালো। এবং এই কাজগুলোর মধ্যেই ভাস্কর বিমল কুণ্ডু তার নিজস্ব যে প্রকাশভঙ্গি, সেটা সুন্দরভাবে ফুটে উঠেছে। খুব ভালো লাগছে এই প্রদর্শনীতে, এবং আশা করি উনি হলেও এই কাজগুলো দেখে ভাস্কর বিমলকে অনেকেই বুঝতে পারবেন, তার কাজের ধারাকে বুঝতে পারবেন। ভাস্কর বিমল কুণ্ডুর সাথে সম্পূর্ণ প্রদর্শনীটি ঘুরে দেখবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। প্রদর্শনী সংবাদে। বিমল কুণ্ডু তো এমনিতেই খুব নামকরা ভাস্কর, আর ব্রজের উপর কাজ করেন। আর ওর কাজের সঙ্গে আমি পরিচিত অনেকদিন ধরেই, আগে থেকে ওর কাজ দেখেছি এবং ওর কাজের ছবি দেখেছি অনেক। ওর কাজ খুব পরিচ্ছন্ন এবং খুব ছন্দময়, আইডিয়াগুলো খুব পরিষ্কার এবং খুবই সুন্দর। ও যে ভাস্কর্য করে খুব কষ্টকর, এত কষ্ট করে করে, আর ও জীবন অনেক ত্যাগ আছে, একা থাকে এবং এই কাজ নিয়েই থাকে। এই সমস্ত বিষয়টা ভালোবাসার প্রকাশ ও প্রত্যেকটা ভাস্কর্যের মধ্যে আছে। আমার খুবই ভালো লাগে ওর কাজ। তো লিডিং ভাস্কর আমাদের এই আর কি বলার। আর এই কাজগুলো একটু অন্যরকম, একটু ভাবাত্মক, সুতরাং এর একটা আলাদা অ্যাপিল আছে, আলাদা একটা আবেদন আছে। সেইটা মানুষ বুঝতে পারলে খুবই ভালো। আমার মনে হয় সব মানুষই আজকাল বুঝতে পারে। ভাস্কর বিমল কুণ্ডু এই সোলো প্রদর্শনী অনেক বছর পর হচ্ছে। কিছুদিন আগে ওনার এখানে ড্রয়িংসের উপরে কিছু এক্সিবিশন হয়েছিল, কিন্তু এটা একেবারেই সম্পূর্ণ ওনার যে শিল্প ভাস্কর্য সেই প্রদর্শনী। ওনার যে 4 দশক ধরে কাজ করে গেছেন এবং তার একটা রিপ্রেজেন্টেশন, অনেক ধরনের কাজ এটা অনেক বছর ধরে করেছেন, সে একটা কাজের ধারা নিয়ে মোট 24টি কাজ রয়েছে এখানে। এই 24টি কাজ নিয়ে এই প্রদর্শনী আপনারা দেখবেন এবং আশা করি আরও সবাইকে বলবেন এই প্রদর্শনী দেখার জন্য, কারণ এটা বিমলদার একটা কি বলবো, জীবনের সব ধরনের কাজ নিয়ে একটা প্রদর্শনী হয়েছে, সবটাই ব্রঞ্জ মেটালের উপরে কাজ। আজ আমাদের প্রদর্শনী শুরু হচ্ছে, প্রদর্শনী চলবে আগামী 16 তারিখ। আর আজকে প্রদর্শনী শুভ উদ্বোধন করার জন্য আমাদের সাথে রয়েছেন শীর্ষেন্দুবাবু। শীর্ষেন্দুদা এসেছেন, আর প্রদর্শনী উদ্বোধন হবে, তারপর আমরা একটু কথা বলবো, তারপর ছোট। এই পুরো প্রদর্শনীটি কিউরেট করেছে পার্থ দাশগুপ্ত। আপনি আসুন। সন্দীপ, আপনি আসুন। আসুন। আমাদের সাথে কিছু কথা বলবেন, আর কিউরেশনের পুরো দায়িত্ব নিয়েছিলেন পার্থ দাশগুপ্ত। আর একটি
ছোট্ট ব্রাশের মতো হয়েছে, সেটারও পুরো ডিজাইন পার্থ করেছে নিজে বসে। আমি এটা কথা শুনি। বিমলকে আমি তো বহুকাল ধরে চিনি, সে শুধু ভাস্কর এটা বললে যথেষ্ট হবে না, ভাস্কর অনেকেই আছে, কিন্তু ডেডিকেশনটা খুব সাংঘাতিক। প্রায় জীবনটাই ও উৎসর্গ করেছে ভাস্করকে, আর এটা সকলেই জানেন। ভাস্কর্য করতে গেলে পরিশ্রম করতে হয় এবং যথেষ্ট শারীরিক পরিশ্রম লাগে। একখণ্ড পাথর পড়েছিল, বিরাট বড় একটা পাথর, সেই পাথরটা কোনো কাজে লাগছিল না, বর্জ্য পদার্থের মধ্যেই পড়েছিল। আর কারো দৃষ্টি পড়লো না, দৃষ্টি পড়লো একজন শিল্পী মাইকেলাঞ্জেলো। তিনি সেই পাথরটি সযত্নে খোদাই করে করে অসামান্য এবং কারোজয়ী টেবিলের মূর্তি তৈরি করলেন। সেটা আজও লক্ষ লক্ষ মানুষ দেখতে যায়। তো এরকমই একটা ব্যাপার যে মনের মধ্যে যা থাকে তাকে ফুটিয়ে তোলা, এইটাই হচ্ছে শিল্পীর সবচেয়ে বড় কাজ এবং কঠিন কাজ। মনের মধ্যে যা থাকে, আমরা যখন লিখি, লিখতে গিয়ে দেখেছি যে মনের মধ্যে যা থাকে, কবিকল তার লিখতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। ভাষা চাই, ভাবনা চাই, সিনট্যাক্স চাই, বাক্য বিস্তরণ সাজাতে হবে, ঠিক শব্দটি ব্যবহার করতে হবে, বড় পরিশ্রম সাধ্য হয়। দিনের পর দিন চলে যায়, চলে যায়, মানে কষ্ট ভাবতে বসেন কি করে কি করবো, কি করে কি লাইনটা আসবে। একটা কঠিন পদার্থকে নম্র নানা রকম রেখায় ভাজে বিভঙ্গে তাকে একটা মূর্তি তৈরি করে দেওয়া বা তৈরি করে তোলা, সেটা কাজ নয়। এখানে যে নিঃসঙ্গত বলে মূর্তিটা আছে, ওখানে ব্রোঞ্জের মূর্তি, সেগুলো অবাক হলাম যে পুরো নিঃসঙ্গতটা ওই মূর্তির মুখে চোখে ফুটে উঠেছে। এই ফুটে তোলার জন্য যে সাধনা দরকার, সেটা বিমলের আছে, বিমলের সিদ্ধি আছে। তার এখানে অল্প কিছু কাজ আছে, 24টা কাজ হবে সরকার বললো, আমি সব কটাই করে করে দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আমি আমার শুভকামনা জানাই যে বিমল এইভাবেই ভাস্কর্যের পেছনে তার অমিত পরিশ্রম এবং প্রতিভা তাকে নিয়োগ করুন এবং আরও ভালো ভালো ভাস্কর্য আমাদের উপহার দিন। আমরা তার কাছে কৃতজ্ঞ থাকবো। খুব বেশি লোক হয়তো আসেনি ভাস্কর্য দেখতে, শিল্পকলা দেখতে, আজকাল তো খবর তেমন ভিড় হয় না, জীবনে নানা রকম আকর্ষণ তৈরি হয়ে গেছে। না আসুক, যে কজন মানুষ আসে তারাই দেখবে, তারাই উপভোগ করবে। জীবন বন্ধু দীর্ঘজীবী হবে এবং তার ভাস্কর্য আমাদের চিরকাল আনন্দ দিক এবং আমাদের চিন্তাশীল করে তুলুক, আমাদের অনুসন্ধিৎস করে তুলুক, এইটুকু প্রার্থনা। নমস্কার। শিশুদার গত 2 তারিখ জন্মদিন গেল এবং সেই জন্মদিনে শিশুদার 90 বছরে পা দিয়েছে এবং এটা আমাদের কাছে একটা এরকম একজন মানুষ আপনার হাসি মুখে যখনই আসার কথা বলেছে, একবারের জন্য কিন্তু না বলেননি, শুধু বলেছে আমাকে একবার একটু মনে করিয়ে দিও, আমাকে মনে করিয়ে দিও, আমি ঠিক পৌঁছে যাব। তাই এহেন মানুষ আমাদের জন্য একটি মস্ত বড় কি বলবো, আমাদের একটা গর্ব। শিশুদা এরকমভাবে এত সুন্দর করে রয়েছে এবং সেই জন্য বিমলদা একটা কাজ 2 দিন ধরে বসে বাড়িতে করেছে, এই জন্মদিনের
ভারী আছে, ছবির থেকে ভাস্কর্য বেশি ভালো আছে এবং ভাস্কর্যের নিয়ে কাজ। এটা মানে আমার খুব প্রিয় আছে, বহুকাল জানি মানে তার ভাস্কর্যের জীবনের শৈশব অবস্থা থেকে আমি শোয়াবাজার বেনিয়াটোলায় আর ও তাকে শান্তপুর প্রায় আসতো শোয়াবাজার বেনিয়াটোলার বাড়িতে। তখন থেকেই বিমলকে দেখছি, ও সংগ্রাম, ওর আস্তে আস্তে শিল্পী হয়ে ওঠার এই যে জার্নি, ওডেসি, এটা আমি খুব কাছ থেকে দেখছি। বিমল কি বলবো, মানে কত রকম কাজ করেছে এই সংগ্রামী জীবনে, তার ইয়ত্তানে কত রকম, সে বিবরণ দিচ্ছি না এখানে, আরো অনেকে বলবে। তো ওর এই সংগ্রাম স্ট্রাগলটা কিন্তু কখনো থেমে থাকেনি নানা কাজের মধ্যে, এবং সেগুলো অবশ্যই শিল্প কাজ। ওকে দেখেছি সে বসন্ত কলেজ স্ট্রিট বসন্ত কেবিনে গণেশ পাইন, গণেশ দার আড্ডা, বেশ কয়েকজন আসতেন বিমলকেও মাঝে মাঝে সেখানে ওই কলেজ স্ট্রিট মার্কেটের পেছন দিকে এখন ভেঙে দিয়েছে একটা বসন্ত কেবিন ছিল ওই কলেজ স্ট্রিট মোড় ছাড়া, সেইখানে মেনলি গণেশ পাইন আরো কয়েকজন আসতেন, বিমলও ওখানে যেত। এবং ও কাজে মেনলি অনুপ্রাণিত হয়েছে রামকিঙ্কর, সুনীল পাল এতে থাকতেন, পাতিপুকুর এতে লেক টাউন, এবং গণেশ পাইন তো বড়ই। হ্যাঁ, সে ওর বাড়ি, দেবীবাবুর বাড়িতে ওর সঙ্গে আমার তো মানে দেবীবাবু ওই তো ভাস্করদের নিয়ে বললো না, অত ভাস্করের নিকট সান্নিধ্যে আজকে আমার সৌভাগ্য মনে হয় যে এদের সান্নিধ্য পেয়েছি, এদের দিনের পর দিন কথা শুনেছি, বই লিখেছি এদের ওপর, দেবীবাবুর ওপর, তার নয় অনেকেরই। যাই হোক, তো বিমলকে দেখেছি একেবারে নিবেদিত শিল্পের জন্য, এবং কি বলবো, মানে অনেক কথা মনে আসছে, এত তো বলা যাবে না। যাই হোক, বিমলের এই যে কাজ 24টা, এই কাজের মধ্যে কিছু কিছু সময়ের প্রতিনিধিত্বমূলক, যেটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ক দেখবেন, বেশ কিছু কাজ আছে যার থেকে খুব ছোট করে হলেও, খুব সামান্য হলেও বিমলকে একটু চিনে নেওয়া যায় ভাস্কর্য। এবং বিমলের কাজে যে একটা নিজস্বতা আছে, একটা প্রকাশভঙ্গি আছে, যেটাকে আমরা বলি স্টাইলাইজেশন, সেটা কিন্তু এই কাজগুলো যদিও বিভিন্ন দশকের কাজ, কিন্তু সেই কাজগুলো দেখলে বোঝা যায় যে একই শিল্পীর কাজ। এইখানেই কিন্তু বৈশিষ্ট্য, যে কোনো শিল্পীর প্রতিভা সম্পন্ন বা সৃষ্টিশীল শিল্পীদের এটাও একটা বৈশিষ্ট্য, সেটা কিন্তু পুরোপুরি বিমলের মধ্যে বিদ্যমান। এবং কি বলবো, অনেক কথা মনে পড়ছে, অ্যাকচুয়ালি বিমলকে নিয়ে কিন্তু একটা বড় বই লেখা যেতে পারে, হ্যাঁ, মানে, এবং সেটা উপন্যাসের মতন একটা সাংঘাতিক একটা নানা দিন তার সংগ্রাম, তার জীবন, শিল্পকে দেখা, শিল্পীদের সঙ্গে সঙ্গ করা, সব নিয়ে একটা বিরাট ব্যাপার। অত বলার এলেই এত বক্তারা বলবেন। আমি বিমলের দীর্ঘ জীবন কামনা করি এবং কাজগুলো বিমল করে যাক। আর নিশ্চয়ই ধন্যবাদ জানাবো না আমার ছোট বোনের মতো মধুচন্দ্রা, ও শিল্পীদের পাশে সবসময়ই আছে। এখানে কত শিল্পের প্রদর্শনী, ছোট গ্যালারি অনেকে বলে, কিন্তু তার মধ্যেও অনেক প্রদর্শনী। আর আপনারা আমাদের দেশে এখনো, সত্যি কথা বলতে, শিল্প তো যেটা শীর্ষেন্দুদা বললেন প্রাপ্ত, এখনো দেখুন সঙ্গীত, সাহিত্য, গান, চলচ্চিত্র, যে কটা আমাদের প্রকাশ মাধ্যম আছে, তার মধ্যে বোধহয় সব থেকে প্রাপ্ত হচ্ছে ভিজুয়াল আর্ট, দৃশ্যশিল্প একদম। আর ভাস্কর্য তো আরো বেশি। অনেকে তো প্রদর্শনী দেখতে যাচ্ছি, বলে সততা আপনার সঙ্গে যেমন চলো আগেই কথা, কিছু তো বুঝি না, একটু বুঝিয়ে, এই হচ্ছে জায়গাটা। আরে বোঝো, দেখো কটা, এই যে শিশুরাও বলছিলেন যে যে কজন আসবে তারা অন্তত কিছু লোক তো আসবে, এই কিছু। সেই জন্যে আমাদেরও দরকার বিশ্ব শিল্পটাকে, ভাস্কর্যকে, চিত্রকলাকে, বিশেষ করে ভাস্কর্য। দেখুন, শিশুরা বলেছেন যে সব থেকে বেশি জায়গা, সময়, অর্থের দরকার হচ্ছে ভাস্কর্য।
সব থেকে বেশি, সব দিক থেকে। জায়গা না থাকলে ভাস্কর্য করতে পারছে। তো যাই হোক, এইরকম জায়গা থেকে আমাদেরও দরকার যে দ্রষ্টা তৈরি করা এবং স্রষ্টার সঙ্গে দ্রষ্টার একটা সংযোগ তৈরি করে দেওয়ার, তার শিল্প কাজের সঙ্গে একটা সংযোগ করে দেওয়ার, এবং এটা মুখে মুখে বলা যে যান এই স্কালচারের এক্সিবিশনটা দেখে আসুন। এইভাবে আমাদেরও দরকার এটাকে আস্তে আস্তে মানুষের মধ্যে। যাই হোক, আমি শিশুন্দর ঘোষাকে আমার নমস্কার জানাচ্ছি। মধুসন্ধ্যার কথা বললাম, আর বিমল আমার ছোট ভাইয়ের মতো। বিমলকে আমার অনেক আশীর্বাদ বলবো, অনেক ভালোবাসা। বিমল এইভাবেই কাজ করে যাবে এবং আমরা এইসব নতুন নতুন কাজ দেখে নতুন কিছু জানতে পারি। নমস্কার। আমার কথা শুনো, আমি প্রশান্তদার কথা সূত্র ধরে একটু বলি। বিমলদার তুমুল তরফদার করেছে, মানে মোটামুটি একটা জীবন কাহিনী নিয়ে একটা বই হয়েছে, মায়া বুকস থেকেই হয়েছে কত বছর। আচ্ছা, এবার সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। এবং আমি বলেছি, আরেকবার বলি, আমাদের আজকে পুরো প্রদর্শনীটি কিউরেশনের কাজটি করেছে পার্থ। না, মধুসূদন বলছে বটে কিউরেশন, মানে এটা কিউরেট করিনি, মানে কিউরেশন ব্যাপারটা অনেক বড় ব্যাপার। এটা কিউরেট করার মতো আমি কিউরেট করার অধিকারী নই। আমি শুধু এইগুলোকে, মানে বিমলদার কাজ যেহেতু দীর্ঘদিন ধরে দেখছি, মনে হয়েছিল যখন মধুসন্ধ্যা একটা ডিসিশন নিল যে বিমলদা নানা রকম মাধ্যমে কাজ করেছেন, কিন্তু মূল যে জায়গাটাতে লেগেছিলেন শুরু থেকে এখন, সেটা হচ্ছে ব্রঞ্জ। এবং এই যে আমাদের এখানে ভাস্কর্য নির্মাণের প্রধান বস্তু ব্রঞ্জ হিসেবে আমরা যেরকমভাবে গণ্য করছি একটা সময়ের পরে, শুরুতে তো সেরকম ছিল না। তো এবং এই যে ক্লাসিক্যাল ব্রঞ্জ নিয়ে কাজ করার মানুষরাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন তো যেটা হচ্ছে, মাধ্যমের অনেক কিছু বেড়ে গেছে, মাধ্যমের জগৎটা অনেক বড় বেড়ে গেছে, অনেক অপবস্তু শিল্পবস্তু হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু এই যে সন্দীপদা দাঁড়িয়ে আছেন এখানে, এই আমি এক্ষুনি কথা হচ্ছিল যে ওই ক্লাসিক্যাল ব্রঞ্জ নিয়ে যারা কাজ করে তাদের মধ্যে হয়তো এই এক্সাম্পলটা কমে যাচ্ছে একটু। সেই জন্য মধুসন্ধ্যা এবং বিমলদা দুজনকে প্ররোচিত করেছিলাম যে শুধু ব্রঞ্জ থাকে। এবং এই যে 1981 থেকে 2025 সেই দীর্ঘ যাত্রার নিদর্শন। কারণ ব্রঞ্জ, আমাদের এখানে ব্রঞ্জে কাজ করার লোক এর আগেও ছিল না, এবং ইকবাল ভাস্কর যারা কাজ করেছিলেন, প্রশান্তদা তো আরও জানবেন যে তারা আমাদের এখানে যারা ঢালাই কর ছিল, ব্রঞ্জে যারা ঢালাই করতেন তাদের উপরও বিশ্বাস রাখতে পারেন, যার ফলে ওই আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তিটাও বিদেশ থেকে কাজ চলে এসেছে 1932 ইটালি থেকে কাজ চলে এসেছে। আশুতোষ নয়, যার ফলে কি হচ্ছে যে এখানকার ঢালাই পর্দের উপর যে খুব একটা যে সবাই বিশ্বস্ত ছিল তা নয়। তো সেই জন্য ব্রঞ্জের কাজের উপরেই একটা একটু আলোকপাত করাটা মনে হয়েছিল যে এই জায়গাটা সুবিধাজনক হবে, একটু অন্যরকম হবে, এটা দেখে নেওয়া ভালো। আর একবার নিজেদের প্র্যাকটিসটাকে যদি দেখতে হয়, এই জেনারেশনের প্র্যাকটিসটা তো দেখে নেওয়া উচিত। তো বিমলদার তো এটা কাজের পার্ট গেল, কিন্তু বিমলদার ওই শিষ্যন্দা একটু বললেন না যে তার সিদ্ধিলাভ হবে, সিদ্ধিলাভ তো হয়েছে, সিদ্ধিদা তার হস্তান্তরিত হয়ে, কিন্তু সেই সিদ্ধিলাভ হয়েছে তার সঙ্গগুলি। বিমলদার সেই কাজের সাথে এই দেখা, প্রত্যেকটার পেছনে একটা করে গল্প এবং এই সঙ্গগুণের গল্প, এইটা আসলে সংস্কৃতির ক্ষেত্রটার অনেক প্রসারণ ঘটায় যাবে। তো সেই জন্য শিল্পীদের হাত ধরেন সাহিত্যিকরা, সাহিত্যিকদের হাত ধরেন সঙ্গীতকাররা, এইভাবেই এই সার্ভিসটা দেওয়া হয়, সংস্কৃতি জগতের এই সার্ভিসটা দেওয়া হয়, যে বিমলদা দিচ্ছেন। বিমলদার সাথে থেকে আমরা দিচ্ছি, আমরা ধন্য আপনাদের আশেপাশে দাঁড়িয়ে এইটুকুনি শোনার জন্য, এইটুকুনি বলার জন্য। সেই জন্য এই সার্ভিসটা চলতে থাকবে, এই সার্ভিসটা অনুসন্ধান দিচ্ছেন, এবং আমরা সবাই এই সংস্কৃতি জগৎকে এই আফটার লাইফটা ধরে থাকি। সবাই ভালো থাকবে। জীবন কিন্তু খালি কালচার তো করছেই, কিন্তু তার সঙ্গে ব্রঞ্জ কাস্টিং থেকে আরম্ভ করে পাতিনা করা থেকে শুরু করে
সমস্ত কাজটা টেকনিক্যালি জানে এবং নিজে হাতে করে বেশিরভাগ। এই কথাটা বলা হয়নি। নির্মাণটাও সে কাস্টিং থেকে আরম্ভ করে পাতিনা থেকে আরম্ভ করে সব কাজটা জানে এবং নিজে হাতে করে। এই তো কদিন আগে 2 3টে 4টে পর্যন্ত রোদ্দুরটা দরকার, পাতিনা করছি বলে এখনো খাওয়াই নেই, এটা শেষ করে নাও। এসেছেন আমার এই প্রদর্শনী এবং ভাস্কর্য প্রদর্শনীতে প্রত্যেককে ধন্যবাদ, এবং আমি শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিশুদাকে। কারণ হচ্ছে আমার অনেকদিনের ইচ্ছেটা চাপা ছিল, আমি মধুসাদাকে বলতেই মধুসাদা শিশুদা, এবং শিশুদা অনেকবার অনেক জায়গায় একসঙ্গে আমরা মানে বিচারকের দায়িত্ব পালন করেছি। যাই হোক, আমার এই পথটা দীর্ঘ পথ। আমার 5 বছর বয়স থেকে ঠাকুমার হাত ধরে গঙ্গায় যাওয়া, গঙ্গার পাড়ে মাটি কুড়োনো, এই যে দীর্ঘ পথ আমি এই যে কুমোরপাড়ার ভেতর দিয়ে, তারপরে আস্তে আস্তে হলো কি আমি এবি স্কুলে পড়তাম, তখন আমাদের ছিল বড় রাস্তা পার হতে পারবে না। সেই বড় রাস্তা পার হওয়াটা তখন বাড়িতে না বলে স্কুল থেকে বেরিয়ে বড় রাস্তা পার হয়ে কুমোরটুলি চক্র, সেই যে কুমোরটুলি ঘোরা আমাকে ওরা ফিরিয়ে দেয়। আমার গুরু বলতে কিন্তু কুমোরটুলি মানে শিল্পীর কিন্তু বেসিক্যালি টেকনিক্যাল থেকে শুরু করে সবটা একটা শিল্প, একটা প্রাচীন ঘেরা শিল্প নগরী, যেখানে সারাদিন আমি প্রহরে গেছি। এখন তো রাত্রে কাজ হয় না, কখনো সকালে, কখনো বিকেলে, কখনো মধ্যরাত্রে সরস্বতী করছি, গণ্ডগোল করছি। আমি দীর্ঘদিন মূল ভাস্কর্য জানতাম না, তখন জানতাম ওরাই মূল, এবং ওদের কাছ থেকে আমি শিখে এসে বাড়িতে খুব মারধর করতো। ছাপটা ছিল আমার স্কুল, সেখানে ঠাকুর করতাম পুরো বছর। আমি নানা জায়গায় ঠাকুর করি। তারপরে আস্তে আস্তে তখন এই দেবীবাবু রামকিঙ্করের চিনতে শিখি। তখন অনেক মানুষের কাছে যেতাম, যেমন দেবীবাবুর কাছে যে রামকিঙ্কর, বিপিন গোস্বামী হেডকারে বাবু একটি স্টুডিওতে সারাদিন কাজ করতাম, পারমিশন। আমাকে অনেকে বলতো যে তুমি এখানে কাজ করছো কেন? আমি দেখো আমার ক্ষমতা নেই এত মেটেরিয়ালস নিয়ে কাজ করা, ওনারও দরকার আমাকে, আমারও দরকার ওনার। এক লরি প্লাস্টারের 10 ফুটের কাজকে ছাঁচ করেছি, সেই এক্সপিরিয়েন্সটা আমি গভর্নমেন্ট কলেজে ঢোকার আগে আমি মাটির কাজটা শিখে নিয়েছি। তারপরে আমি যখন গভর্নমেন্ট কলেজ 76 সালে চান্স পাই 75-এ, সেই সময় আমি কিন্তু পেন্টিংয়ে ভর্তি করি। কারণ হচ্ছে জীবনে করে আমাদের তখন তো বাড়িতে রং তুলি ছেলে পয়সা তুলে দেওয়া, সেহেতু প্রথম আমি ছবি আঁকার ক্লাসে দিয়ে গভর্নমেন্ট কলেজে পেন্টিং নিয়ে পাশ করার পর তারপর স্কাল্পচারে আসি। সেটা তো আমার সাবজেক্ট, আমি কাজ করি। সেখানেও আমি 7 বছর কাজ করেছি, একটা দিনও কামাই করতাম না, সময় বছর কম ছিল। বড় বড় চ্যাটার্জি ইন্টারন্যাশনাল থেকে পাথর গিফট করছিল, কেউ পারতো না, বড় বড় পাথর। সেই পাথরগুলো স্যান্সফার ছিল। ওই পুরো গরমের ছুটিটা আমাদের একটা গাছতলায় বসে খেলা দিই পাথর। এই যে কন্টিনিউ কাজ করা, আমি কিন্তু ফুল টাইম জীবনের প্রথম থেকে আমি ঠিক করেছিলাম আমি ফুল টাইম কেটি বানিয়েছি, আমি কোনো চাকরি করবো না, জীবনটাকে ছোট। আমি সব থেকে ভাগ্যবান, উত্তর কলকাতায় আমার দালানালা বাড়ি আছে, যে বাড়িতে বড় স্কাল্পচার করতে গেলে প্রথম শর্ত হচ্ছে শিল্পীর একটা জায়গা থাকবে। সেইখানে আমি কাজ করতাম অনেকবার। তখন মাটি দিয়ে করতাম, ব্রঞ্জের ধারে কাছে মাটি দিয়ে করতে করতে সেখানে থাকতাম। একটা সময় এলো যখন শিল্পের একটা বাজার তৈরি, কিন্তু আমরা কিন্তু কোনো প্রত্যাশা করতাম না আমি বাঁচবো কি করে, শিল্প কিচ্ছু জানতাম না, আমাকে গড়তে হবে। বাড়িতে দুবেলা খাবারটা ফ্রি ছিল, আর থাকতো। এই যে মাটি দিয়ে গড়ে যত কাজ করেছি, একটা সময় যখন কলকাতা গ্যালারি তৈরি হলো, তারা যখন চাইলো, তখন আস্তে আস্তে ব্রঞ্জ হতে শুরু করলো। এবং টেকনিক্যালি লোকের সমস্যা খুব, আর এর খুব কম লোক, দুজনে একজন কাস্টিং করে। যার ফলে হচ্ছে কি ভাস্করদের খুব মানে এমন একটা জায়গায় পৌঁছতে হয়, সেখানে ট্রেন অটো করে ইন্টিরিয়ারে যেতে হয়। এবার 7 বার বললে আর একটা ভাস্কর্যে একটা ছবি আঁকা হয়ে গেলো, ফ্রেম হয়ে গেলো, গ্যালারি চলে গেলো। একটা ভাস্কর্য মাটি দিয়ে গড়লাম, তারপর মোল্ড ওর ওয়েস্ট মোল্ড, তারপর পিস মোল্ড, তার থেকে ওয়্যাক্সের পর সুরকি প্লাস্টারের পর ব্রঞ্জে ঢালালো, সেটাকে চ্যানেল কাটার পর গ্রাইন্ডিং করে ঘষে ফাইনাল ফিনিশ করে পাতিনা করে এখানে এসেছে। একটা লং প্রসেস, বিরক্ত হলে চলবে না, ভালোবাসতে হবে, সেটি আমি করেছি। আপনাদের সাথে দেখছেন, আমি মনে করি এই কাজ আমাকে অনেক দিয়েছে। হ্যাঁ, আমি উত্তর কলকাতার মধ্যবর্তী বাড়ির ছেলে, আমি চালু সিনেমার টিকিট ব্ল্যাকারও হতে পারতাম, হকার সেন্টার দিয়েছে। অসংখ্য ধন্যবাদ।
ছবিতে করতাম আমি খুব হতাম। এখন কোনো তরুণ শিল্পী ভাস্কর তো আসে না আমাদের কাছে, যার ফলে হচ্ছে কি আমাদের সেহেতু সহযোগিতা করার লোকও কমে গেছে, সেহেতু একাই সব করতে হয়। এটা দীর্ঘদিন করে আসছি বলে আমার কোনো সমস্যা হয় না। এখানে সব থেকে কম ওজন হচ্ছে 10 কেজি, সব থেকে বেশি হচ্ছে 50 কেজি। সেটাকে তোলা পড়া, তাকে আদর করে রেখে তাকে বসে আবার নামানো, এই মোটামুটি ভাস্কর্য করতে গেলে মনের জোর এবং দৈহিক দুটোই জোর চাই। সন্দীপ, তুমি তো একজন ভাস্কর। বিমলদা অনেক কথা বললেন যে একজন ভাস্করদের যে স্ট্রাগল, নিজেকে গড়ে তোলার দীর্ঘ প্রক্রিয়া, এটা খুবই কষ্টসাধ্য, ব্যয়সাধ্য, সময়সাধ্যটা বটে। এবং আমরা জানি অল্পবিস্তর সবাই আমরা খুব সহজে চিত্রের প্রতি একটু সবাই সহজে আকৃষ্ট হতে পারি। তার রং আছে, তার নানান রকম প্রকাশভঙ্গি আছে, কিন্তু স্কাল্পচার এমন একটি মাধ্যম, একটি তথাকথিত একটি মানে শুষ্ক একটি মাধ্যম, একটা ব্রোঞ্জ, পাথর, কাঠ কিংবা টেরাকোটা, সে সহজে নিজেকে দর্শককে আকৃষ্ট করতে পারে না যদি না তার মধ্যে সেই গুণাগুণ থাকে। আজও আমরা কিন্তু সারনাথ বুদ্ধ কোথাও দেখলে আমরা ছুটে যেতে পারি, সেটা শুধু মাধ্যমের গুণে নয়, এই কাজের প্রকাশের গুণে। তো স্কাল্পচারও কিন্তু তাই, স্কাল্পচার প্রকাশের গুণেই কিন্তু দর্শককে আকৃষ্ট করে। আমরা ভাস্কর্যের এক্সিবিশনে ছুটে যাই। বিমলদাকে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে চিনি। বিমলদা, আমি যখন কলেজে তখন বিমলদাকে দেখেছি। বিমলদা তখন অনেক সিনিয়র ক্লাসে উনি স্কাল্পচার করতেন। গভর্নমেন্ট কলেজের আপনারা যারা গিয়েছেন তারা জানেন যে আমাদের ভেতরে যে মাঠ আছে, সেই মাঠে বিমলদা কাজ করতেন, স্টোন কার্ভিং, উড কার্ভিং এসব করতেন। তো তখন থেকে বিমলদাকে আমি দেখে আসছি। স্কাল্পচারের ক্ষেত্রে যেটা বললাম যে খুবই শ্রমসাধ্য, কিন্তু এতদিন ধরে যে বিমলদা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে বাহবার যোগ্য। খুব সহজ নয়, অনেক অনেক কঠিন সাধনা। সেই মনন যদি না থাকে, সেই ভালোবাসা যদি না থাকে শিল্পের প্রতি, ভাস্কর্যের প্রতি, কার পক্ষে ওই এতদিন ধরে নিরলসভাবে কাজ করে যাওয়া সম্ভব না। তো আমরা শিল্পীরা সেই অর্থে খুবই ধন্য যে বিমলদা এতদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আরও কাজ করবেন এবং এরকম সুন্দর সুন্দর স্কাল্পচার আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ বিমলদা। আর বর্তমানে অনেক রকম মাধ্যমের ব্যবহার দেখা যায়, কিন্তু এই যে দীর্ঘদিনের যে ক্লাসিক্যাল যে মাধ্যম, যে আমরা যেগুলোকে বলি সকল ক্লাসিক্যাল মাধ্যম, ব্রঞ্জ, স্টোন, উড, টেরাকোটা, এগুলোর চর্চা ধীরে ধীরে কমছে। যেমন এগুলো ব্যয়সাধ্য তো বটেই, তার টেকনিক্যাল অনেক কিছু নোয়ান্সেস আছে যেগুলো আমরা যদি ঠিকমতো করে না জানি সেগুলো প্রকাশ করা সম্ভব নয়। তো এখন যে বিমলদা এরকম একটি মাধ্যমকে আগলে রেখেছেন এবং কাজ করে যাচ্ছেন, তার জন্য বিমলদাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভবিষ্যতে আরও আমরা কাজ দেখার সুযোগ পাবো, তার জন্যে আমরা আশায় থাকলাম। আর সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো ম্যাডামকে, যে বলতে দ্বিধা নেই, স্কাল্পচারের খুব শোক খুব কমই হয়, স্কাল্পচারও খুব কম। আর স্কাল্পচারের দেখি কোনো এক্সিবিশন হলে সারা দেওয়াল জুড়ে পেন্টিং থাকে, পেন্টাররা যারা আছেন তারা কিছু অন্যভাবে নেবেন না, আমি অন্য কিছু মেন করতে চাইনি। তার সঙ্গে সঙ্গে কিন্তু তার কোণে কোণে হয়তো কয়েকটা স্কাল্পচার ডিসপ্লে থাকে। তো কিন্তু স্কাল্পচার ইটসেলফ সে নিজেই যে নিজেকে প্রকাশ করতে পারে, নিজেকে মানুষকে আকৃষ্ট করতে পারে।
স্কাল্পচারে অনেক কিছু বলে। আমরা যদি তার সঙ্গে সঙ্গ করি, স্কাল্পচারের সঙ্গে কথা বলার, তাকে বোঝার চেষ্টা করি, আমরা অনেক কিছু রসের স্বাদ পাবো, এইটুকু আমি আশা করি। সবাইকে আবার ধন্যবাদ, ম্যাডামকে অনেক ধন্যবাদ এরকম একটি এক্সিবিশন আমাদের সামনে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। গ্রুপের সাথে যুক্ত রয়েছেন সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট, এখানে অতীনকে দেখতে পাচ্ছি। অতীন যদি কিছু কথা বলতে চান। আমাকে যেভাবে পরিচয় করা হলো, শুভ সন্ধ্যা। মানে আমি একটু সত্যি সত্যি ভাগ্যবান, এরকম একটা সংস্থার সঙ্গে যুক্ত, এবং সেটা দীর্ঘদিন 2003 থেকে আমি এদের সঙ্গ করি। আমার বলতে এরকম গর্বিত বোধ করি। বিকাশ ভট্টাচার্য, লালু প্রসাদ সাহু, শ্যামল্লা, গণেশ পয়েন্ট বাদ দিয়ে বাকি এদের সঙ্গে সঙ্গ করেছি। আর বিমল দার সঙ্গে ঘর 2003 থেকে ঘর করি। সুতরাং বিমলদার আত্মকান্ত চিনি, মানে জাপানের মননে আমি চিনি। তো এই ডেডিকেশনটা যেটা আমি বলছিল, যে একটা জিনিসের পেছনে লেগে থাকা বা ডেডিকেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা হয়তো মানে এখান থেকে আমিও হয়তো শিখিয়েছি, বা আমিও হয়তো সেটাই করে থাকি। মননে যাপনে সবটা উজাড় করে দেবো, তা না হলে ফলের আশা বলবো না, কিন্তু কিছু সঞ্চয় হতে গেলে এই শখটা দিতে হবে। এদের কাছ থেকে এটা শেখা। আর অনেক 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 গল্প আছে, সেই গল্প শুরু করলে তার শেষ হবে না। সুতরাং এখানে শেষ করছি। পেইন্টিং শো দেখেই অভ্যস্ত, তাই এটা একটি অন্যরকম শো। তাই সকলকেই বলি, আপনারা তো দেখছেন, এবং যারা কাছের মানুষ রয়েছেন, যারা দেখতে ভালোবাসেন, আসতে ভালোবাসেন, জানাবেন অবশ্যই। স্কাল্পচারের ওবিসি বিমল কুণ্ডুর স্কাল্পচার শো 16 তারিখ অবধি চলছে। আসুন, সবাইকে দেখুন, এবং স্টুডেন্ট যারা কাজ করছে তারাও অবশ্যই আসার দরকার। আর একটু চায়ের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই চা খেয়ে। আমি আলাদা করে মধুচ্ছন্দাকে কোনো ধন্যবাদ দিচ্ছি না, শুরু গ্যালারির শুরু থেকেই আছি, এবং আমি মনে করি আমার নিজের জায়গা, সেখানে আমাকে ধন্যবাদ দিয়ে আলাদা করে কোনো এই করার দরকার নেই। আমার সুযোগ সুবিধা ও সবসময় আমাকে ডাকে, আমি ওর সঙ্গে থাকি। আমি মনে করি মধুচ্ছন্দা আছে বলেই আজকে আমরা কিছু শিল্পী নিজেদের কাছে। ধন্যবাদ। 8ই নভেম্বর শনিবার প্রখ্যাত ভাস্কর বিমল কুণ্ডুর প্রদর্শনীতে এসেছি, যেটা মায়া আর্ট স্পেসে প্রদর্শিত হচ্ছে। বিমল আমার বহুদিনের পরিচিত, এবং যে শ্রদ্ধা এবং ধৈর্য এই সকল নিয়ে ও ভাস্কর্য নিয়ে কাজকর্ম করে, বিশেষ করে ব্রোঞ্জ নিয়ে কাজ করে, সত্যি সুন্দর। এবং ওর কাজের ধারার মধ্যে দেখলেই বোঝা যায় যে এটা বিমলের কাজ। ও নগর স্থাপত্যর ব্যাপারেও ভীষণ অভিজ্ঞ, বিভিন্ন জায়গায় ওর কাজ আছে। ও যেহেতু ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, সেহেতু ওর জীবনের শৈলী অনেক কিছু আমার কাছেই বলেছে, কিভাবে ও এই জায়গায় পৌঁছেছে, কিভাবে ও উত্তরণ হয়েছে, বিশেষ করে এই শিল্প জগতে। সেটা সত্যি ধন্যবাদ দেওয়ার মতো, এবং আশা করব যে প্রদর্শনীটা এখানে হচ্ছে সেটা সকলের বিশেষভাবে পছন্দ হবে এবং গ্রহণযোগ্য হবে। এই কারণে, কারণ প্রত্যেকটি কাজের মধ্যে আমরা বিমলকে খুঁজে পাচ্ছি। সব থেকে খুশি হয়েছিলাম যখন এই শিল্পকর্মের জন্য একটি প্রতিষ্ঠান, নামকরা প্রতিষ্ঠান, ওকে সেরা বাঙালির পুরস্কার দিয়েছিল। তখন সব থেকে বেশি গর্বিত হয়েছিলাম আমরা, ওর যারা সঙ্গে বা পরিচিত, বিশেষ করে আমি হয়েছিলাম। এবং ওর সঙ্গে পরের দিন সকালবেলা ফোনে কথা বলে সব থেকে বেশি আনন্দ পেয়েছিল যে ও বিশ্ব সেরা পুরস্কারটা পেয়ে কীভাবে ও আপ্লুত হয়েছে, এবং তার মর্যাদাটা ও কীভাবে আগামী দিনে রাখবে সেই প্রতিশ্রুতি দিয়েছিল, এবং সেই প্রতিশ্রুতি মতো কাজ করে চলেছে। এবং একটি বহু পুরনো
কলকাতা কেন বলবো, ভারতবর্ষের মধ্যে একটি গ্রুপ সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টের সঙ্গেও যুক্ত। আমরা প্রতি বছর তাদের সকলের কাজই দেখি। বিমলের কাজ বিশেষভাবে দেখি, ওর ভাস্কর্য নিয়ে যে সমস্ত কাজকর্মগুলো করে এত সুচারু এবং মননশীলভাবে ও কাজগুলোকে উপস্থাপিত করে, যেগুলো সত্যি মুগ্ধ করে দেয়। আশা করব ওর এই প্রদর্শনী সুন্দরভাবে সাফল্য লাভ করুক এবং পরবর্তী জীবনে আরও কাজকর্ম করুক এবং সকলের দ্বারা গৃহীত হোক এবং সকলকে আরও প্রশংসায় ভরিয়ে দিক। শুভ সন্ধ্যা। আজকে আমি সত্যি সত্যি খুব গর্বিত বোধ করছি। বিমলদার এরকম একটা একক প্রদর্শনীতে আমি এসেছি এবং বিমলদার সঙ্গে আমার দীর্ঘদিনের বাস। এবং বিমলদাকে যদি গল্প বলি, আমার খুব মনে পড়ে একটা দিনের কথা, যখন আমি কলেজ থেকে পাশ করে একটা একক প্রদর্শনী করছি, তখন আমি ভালো করে বিমলদাকে চিনি, মানে বিমলদাকে শিল্পী হিসেবে জানি, কোনোদিন সাক্ষাৎ করিনি। কিন্তু সেদিনকে তখন এসেছিলেন আমার এক্সিবিশনে দেখতে, মানে আমি আপ্লুত হয়েছিলাম। সেই হলো প্রথম বিমলদার সঙ্গে সোজাসুজি মানে মুখ্যমন্ত্রী বিমলদাকে দেখে। তো সেই ছবি হয়তো আমার কাছে তোলাও আছে। আর পরবর্তীকালে যেটা সব থেকে ভালো লাগে যে আমি সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টের সঙ্গে যুক্ত 2003 থেকে এবারে সরাসরি বিমলদার সঙ্গে আমি ঘর করেছি। বিমলদা উত্তর কলকাতার একজন মানুষ। আমিও উত্তর কলকাতা না বললেও মধ্য কলকাতার শিয়ালদার ছেলে, এবং কোমরতলি, শ্যামবাজার মোড় এবং এইখানে যাতায়াত, সর্বক্ষণে যাতায়াত এখনো বললেই হয় যে ওইখানকার মানুষজন, ওখানকার পরিবেশ, হাওয়া, পরিবেশ সবটাই কিন্তু একটু অন্যরকম বলতে আমি একটুই বোঝাবো, কোথাও যেন একটা প্রাণের ছোঁয়া পাওয়া যায়। আমি এখনো পাইনি। 25 বছর হলো আমি একদম মানে এক্সট্রিম দক্ষিণে চলে এসেছি বাড়ি করে, কারণ আমারও 51 পরিবার, পেল্লাই বাড়ি, কিন্তু জনসংখ্যা অনেকটা, আমার থাকাটার জায়গা হলো না। এই যে বলছিল একটা মানে আর্টিস্টের বা স্কাল্পটরের বা পেইন্টারের একটা নিভৃত জায়গা লাগে, সেই জায়গাটা আমার ফুল হলো না। সেই ছাদ মনে পড়ছে, সেই ছাদেই ছিল আমার জগৎ। তার পরবর্তীকালে এই যে এখনো যখন ফিরে ফিরে আবার যাই উত্তর কলকাতায়, আমি ওখানে গিয়ে হয়তো মেট্রো যেহেতু একটা সংযোগ ঘটিয়ে দেয়, একটা উত্তর থেকে দক্ষিণ পৌঁছে দেয়, তারপরে কিন্তু আমি বাসে অতটা উঠি না। আমি কিন্তু নিয়ে হাঁটি, অকারণ আমাকে যেতে হবে হয়তো অনেকটা পথ, সেটা হয়তো 10 টাকা খরচ করলে সঙ্গে সঙ্গে পৌঁছানো যায়। কিন্তু আমার ইচ্ছা করে এখনো যে হেঁটে যাই, এখনো সেই পুরোনো বাড়ি, এখনো সেই বাসার সবকিছু ঝাঁ চকচকে কলকাতার ফাঁকে ফাঁকে ওরা কিন্তু থেকেই গেছে, এখনো আছে, যে স্বাদটুকু পাই। এই বিমলদার বাড়ি যে পাড়ায় ছিল, খুব ছোটবেলায় অজান্তেই এক মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতাম। শুনলাম উল্টো দিকের বাড়িটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। এইরকম গল্পের কোনো শেষ নেই, গল্প বললে গল্প হয়তো শেষও হবে না, কিন্তু এখনো কিন্তু ফিরে ফিরে কিন্তু মনটা ওখানেই পড়ে থাকে। এবং সেটাই হয়তো যাবো, এটাই হয়তো উপজীব্য, এটা নিয়েই এখনো আছি। বিমলদা আমি দীর্ঘদিন হয়তো যতদিন থাকবো এই নিয়েই থাকবো, এর বাইরে যাওয়ার উপায় নেই। এই যে আমার নিজস্ব ব্যক্তিগত বা এইখানে সোলো যে এক্সিবিশনটা হচ্ছে ভাস্কর্যের, আমার এটি প্রথম কলকাতার শো। এর আগে দিল্লিতে হয়েছে, ভুবনেশ্বরে হয়েছে, এই প্রথম কলকাতা। আর এখানে আমার 25টা ভাস্কর্য আছে এবং নানা রকমের সাইজের কাজ আছে। এবং আমি সাবজেক্টের মধ্যেও আমি চেষ্টা করেছি অনেক রকম ভাবনা ভাবতে, যেমন মানুষের মাথা নিয়ে, হেড নিয়ে কাজ করেছি, মিউজিশিয়ানদের নিয়ে কাজ করেছি, যেমন নানা রকম এক্সপ্রেশন, এইসব নানা রকম, যেটা আমার নিজস্ব একটা ফর্ম আমার আছে, যে ফর্মের মধ্যে আমি কাজ করি, এটা করি। তা সেইভাবে আমি এখানে এতগুলো কাজ করেছি। তা এই দীর্ঘ পথ আসা আমার, এই যে ভাস্কর্যের পথ, আজকে এই কাজগুলো দেখাতে পেরে, একটা শিল্পী সবসময়, যতই আমরা হচ্ছে একেবারে প্রফেশনাল আর্টিস্ট,
আমি সর্বক্ষণের ফুল টাইম আর্টিস্ট। একটা শিল্পী যখন এই যে গ্যালারিতে দেখতে আসে, দেখে, তখন সেইখানেই আমাদের সার্থকতা, যে এতটা পরিশ্রম করে কাজ করছি সেটা মানুষ দেখে ভালো মন্দ নানা রিয়াকশন দেবে। কারো খুব ভালো লাগবে, কারো ঠিক আছে বলবে, কিন্তু এটাই আমার প্রাপ্তি যে আমার ভাস্কর্যের মধ্যে যে তারা কেউ অনেক কিছু খুঁজে পাবে। তা সেইটাই আমার কাছে সব থেকে ভালো লাগা। আর আজকে সব থেকে ভালো লাগছে আমার প্রদর্শনী শীর্ষেন্দুদা এসছেন, এত বয়স্ক মানুষ, অত্যন্ত ভালোবাসেন। আমি অসংখ্য কৃতজ্ঞ, মানে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটা সময় যখন বেরিয়ে তখন আমি এই নগর ভাস্কর্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানে সেই সুযোগ আমি পাইনি। সল্ট লেকে গিয়ে আমি অনুরোধ করেছিলাম যে আমাকে একটা কাজের সুযোগ দিন। তখন আমাকে বলা হয়েছিল সরকারি কোনো টাকা নেই, হবে না। আমি না, আমাকে যদি মেটেরিয়ালস বলে বিনা পয়সা কেন করবেন, আমাকে যে কোনোভাবে কাজ করতে হবে। তখন উনি বুঝেছিলেন, বলেছিলেন আপনি ঝিলমিল বলে যে জায়গাটা ছিল তখন বাচ্চাদের পার্ক, ওইখানে নিয়ে গিয়ে দেখেছিল বলে এখানে আমার হঠাৎ পাশের ঝিলটা দেখার পর মনে হলো যে বীর পুরুষ ঘোড়ার পিঠে যেন চলে যাচ্ছে নদীর পাড় দিয়ে। সেইটাই আমি ওই মার্কেটটা তৈরি করি, অ্যাপ্রুভ হয়, তারপর ওটা 14 ফুট 32 টন ওজন। 5 মাস ধরে করুণাময় থেকে ওই ঝিলমিলে হেঁটে যেতাম, আসতাম। সারাদিন ধরে আমি ওই কাজটা 5 মাসে কমপ্লিট করেছিলাম কাজটা। আর কাকুরগাছি রাস্তার মাঝখানে কলকাতা এয়ারপোর্টে আছে, তারপরে চৌরঙ্গি 52 চৌরঙ্গিতে বড় 20 ফুটের মিউরাল আছে, অনেক কাজ করে বর্ধননগর নগরী, যেগুলো আমার সুযোগ দিয়েছে আমি করেছি, সুযোগ করেও নিয়েছি। আমার গুরু দেখুন, উত্তর কলকাতা এমন একটা জায়গা, আমি বেড়ে উঠি শ্যামপুকুর স্ট্রিট, যেখানে প্রচুর বড় মানুষ, শিল্প সংস্কৃতির প্রচুর মানুষ তারা জন্মেছে, ওখানে রয়েছে। সেখানে আর আমার বাড়ির কাছেই ছিল কুমোরটুলি। আমি সুযোগ এবি স্কুলে পড়তাম, পার হয়ে চলে যেতাম কুমোরটুলি, সারাদিন কুমোরটুলিতে ঘুরতাম। তখন মানে বিশ্ব শিল্প সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তখন ওই কুমোরটুলি আমার কাছে ওই শিল্প নগরী একটা দারুণ স্বপ্নের জায়গা। অনেকবার পোহরে যেতাম, দিয়ে বাড়িতে এসে ঠাকুর করার চেষ্টা করতাম। সেই থেকে আস্তে আস্তে কুমোরটুলি থেকে মাটির গাঁজা, মাটির কাজ করা শেখা, আস্তে আস্তে মাটিকে কি জিনিস ওদের কাছ থেকে শেখা। ওরা আমাকে কেউ ফিরিয়ে দেয়নি, ওরা সবসময় আমাকে, এখনো ওখানে গেলে ওদের আমাকে অনুপ্রাণিত করে। ওই কাদামাটির গন্ধ, 1 মেটে 2 মেটে, এই যে খড় বাঁধা, যে পরিযায়ী শিল্পীরা এসে খড়গুলো বাঁধে, তাদের প্রপোর্শন, আমি মুগ্ধ হই। আমি বললাম এত চমৎকার, কিন্তু তারা জানেও না তারা কি করছে। একটা বড় ভাস্কর হিসেবে ওই জায়গায় যদি পৌঁছই কেউ, ওই জিনিসটা করা খুব মুশকিল। সেই থেকে অনুপ্রাণিত আমি দীর্ঘদিন 16 বছর ঠাকুর করেছি উত্তর কলকাতা নানা জায়গা। পরবর্তীকালে গভর্নমেন্ট আর্ট কলেজের পর থেকে আমি আমার মতন করে কাজ করি, এই ভাস্কর্যের উপরই কাজ করি সর্বক্ষণ শিল্পী। দেখুন, সল্ট লেকে এসেছি ওই নিঃসঙ্গতাটাকে, ওই নিস্তব্ধতাকে উপভোগ করবো বলে, সেই কারণে সল্ট লেকে থাকি। আমি একটু নিস্তব্ধ পছন্দ করি, ওই জন্য এখানে বাড়ি স্টুডিও করেছি। এখানে ওই নিস্তব্ধতার মধ্যে আমি কাজ করতে পারি, এটা আমার কাছে, আমি এই কারণেই সল্ট লেক। কিন্তু উত্তর কলকাতা থেকে আমি ভুলিনি, উত্তর কলকাতা আমার আরিসোল বাড়ি, আমার স্টুডিও, এখানেই বারবার ফিরে যাই। সল্ট লেকে আসাটা একটাই কারণ, আমার নিস্তব্ধতা। সল্ট লেকের বইটা আমি পাই প্রকৃতি। দেখুন, আমি শুধু মেটালের কাজ করিনি, আমি অনেক মিডিয়ামে করছি। আমরা চামড়া করেছি, ব্রঞ্জ করেছি, ফাইবার গ্লাস করেছি, মাটি করেছি, কাঠ করেছি, বুঝলেন, এবং এতগুলো মিডিয়াম নিয়ে আমি যথারীতি কাজ করেছি। সে তো আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডই পেয়েছি চামড়ার কাজ করে, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। আমি সব মিডিয়ামকেই ট্রাই করি। ভাস্কর বিমল কুণ্ডু 1954 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। 1981 সালে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট কলকাতা থেকে ফার্স্ট
ক্লাস ফার্স্ট হয়ে উত্তীর্ণ হন। তার ভাস্কর্যের মধ্যে ধরা পড়েছে মিউজিক, মাইথোলজি এবং দৈনন্দিন জীবন। এই প্রদর্শনীতে তার মেটাল ভাস্কর্যের মধ্যে উল্লেখযোগ্য হল মিউজিশিয়ান সিরিজ, দুর্গা হেড, রিক্লিনিং ফিগার্স, অ্যাওয়েটিং ইত্যাদি। বং দর্পণ, বিনোদন সবার জন্য।